দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যারা সিবিএসসির এবার ক্লাস 12-এ পড়ছো তাদের দেখবে ধ্বনিবিজ্ঞানের কয়েকটি সূত্র আসে। তোমাদের টোটাল 4টি সূত্র রয়েছে। যেমন ধরো এক্সাম্পল অভিশ্রুতি, স্বরসঙ্গতি, তারপর ইত্যাদি ইত্যাদি যে 4টি আছে মোট, সেই 4টি সংজ্ঞা নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই 4টি মাত্র সংজ্ঞা, তোমরা তো ভীষণ ভাগ্যবান, মাত্র 4টি সংজ্ঞা ঘুরে ফিরে আসে। তো এই 4টি সংজ্ঞা মুখস্থ করে নিবে, একদম A to Z মুখস্থ করে নিবে এবং এগুলি গিয়ে উগরে দিবে। তাহলেই তোমাদের আশা করি ফুল মার্কস পাওয়ার একটি সম্ভাবনা থেকেই যায়। অন্যান্য ক্লাসে তো অনেক অনেক সংজ্ঞা পড়তে হয় তোমাদের। যারা আমাদের বেঙ্গল বোর্ডে পড়ে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের তো ক্লাস 9-এই প্রচুর সংজ্ঞা পড়তে হয়। তোমরা তো ভাগ্যবান, তোমাদের মাত্র 4টে সংজ্ঞা পড়তে হচ্ছে। সেই 4টে সংজ্ঞা, ধরো স্বরভক্তি খুব ছোট করে, স্বরসঙ্গতি খুব ছোট করে, অভিশ্রুতি খুব ছোট, এগুলি খুব ছোট ছোট করে পড়তে হবে। এবং আমি এই সংজ্ঞাগুলি নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে 4টি সংজ্ঞা এবং তাদের বিশ্লেষণ এবং কিছু দৃষ্টান্ত মানে উদাহরণ আমরা দেখে নিই। আজ তোমাদের ধ্বনি বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করব, মানে যে 4টি সংজ্ঞা রয়েছে সেই 4টি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো, অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে সেটি আগে দেখে নেব। দেখো, অনেক সময় শব্দের মধ্যে ই বা রস্যকার থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে হয়ে আছে সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়। ধ্বনিতাত্ত্বিক এই প্রক্রিয়াকেই অপিনিহিতি বলে। এছাড়াও শব্দে খন্দত্বযুক্ত ব্যঞ্জন বা যুক্তক্ষ বা ইয় গ থাকলে তার আগে অনেক সময় একটা অতিরিক্ত উ বা হস্যিকার উচ্চারিত হয়। এই প্রক্রিয়াকেও বলা হয় অপিনিহিতি। উল্লেখযোগ্য, অপিনিহিতিতে শব্দের মাঝখানে যেখানে একটি অতিরিক্ত স্বরবর্ণ যুক্ত হয় সেখানে অপিনিহিতিও কার্যত এক প্রকার মধ্যস্বরাগম। উদাহরণ দেখো, ইকারের অপিনিহিতি বাক্য থেকে বাক্য, আজি থেকে আইজ, রাতি থেকে রাইত, চারি থেকে চাইর। জ ফলার অপিনিহিতি কাব্য থেকে কাব্য, সত্য থেকে সৈয়, সাহিত্য থেকে সাহিত্য, কন্যা থেকে কন্যা। উকারের অপিনিহিতি সাধু থেকে সাউদ, মাছুয়া থেকে মাউছুয়া, চক্ষু থেকে চক্ষু, আশু থেকে আউশ। যুক্তক্ষ এবং ইয়গয়ের অপিনিহিতি লক্ষ্য থেকে লক্ষ্য, বাক্য থেকে বাক্য, যজ্ঞ থেকে যৈজ্ঞ, যক্ষ থেকে যৈক্ষ। বিশ্লেষণ দেখো, মানে অপিনিহিতির যে বিশ্লেষণ। অপিনিহিতি হলো স্বরধ্বনির স্থানান্তর। যেমন আজি থেকে আইজ, এখানে আজি শব্দটি মানে আজ যোগ ই, কিন্তু অপিনিহিতির ফলে হলো আইজ, আই যোগ জ। দেখা যাচ্ছে শব্দের শেষে অবস্থিত ই শব্দের মধ্যে স্থানান্তরিত হয়েছে। এবারে দেখো, অভিশ্রুতি। অভিশ্রুতি কাকে বলে সেটি আগে দেখে নেব। অপিনিহিতি প্রক্রিয়ায় শব্দের অন্তর্গত যে ই বা উ থাকে সেটি তার পূর্ববর্তী ব্যঞ্জনের আগে সরে আসে। সেই ই বা উ যখন পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে পরিবর্তিত হয়ে যায় তখন তাকে বলা হয় অভিশ্রুতি। অভিশ্রুতি হলো অপিনিহিতির পরের ধাপ। দৃষ্টান্ত মনে করো, কোরিয়া মূল শব্দ, সেখান থেকে কইরা, এটা অপিনিহিতি, এই পর্যন্তই অপিনিহিতি, তারপরে করে, এটা হলো অভিশ্রুতি। বিশ্লেষণ দেখো, কোরিয়া শব্দটির অপিনিহিতি হলো কইরা। এই কইরা শব্দটি অভিশ্রুতির ফলে হলো করে। যে ই ছিল সেটা রয়ের পরে তা অপিনিহিতির ফলে রয়ের আগে সরে এসেছে। অপিনিহিতির ফলে রয়ের আগে সরে আসা ই এর প্রভাবে সর্বশেষ স্বরধ্বনি আকার পরিবর্তিত হয়ে একার হয়ে গেছে এবং ই নিজে তার সঙ্গে মিশে বিলুপ্ত হয়ে গেছে। অপিনিহিতির ফলে যে ই আসে তা পশ্চিমবঙ্গের ভাষায় সেটা শুধু লোপ পায়। যেমন আজ, আইজ থেকে আজ, বাক্য থেকে বাক্য। অন্য দৃষ্টান্ত দেখো, রাতি থেকে রাইত, তারপর রাত, বানিয়া থেকে বাইন্না বেনে,
কন্যা থেকে কন্যা কনে, মাতৃকা থেকে মাইয়া মেয়ে, পটুয়া থেকে পৌটুয়া পটো, মাছুয়া থেকে মাউচ্ছা মেছো, রান্ধিয়া থেকে রাইন্ধা রেধে। দেখো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির কাকে বলে আগে সেটা দেখে নাও। শব্দের মধ্যে পাশাপাশি অথবা প্রায় কাছাকাছি অবস্থিত দুইটি পৃথক স্বরধ্বনির মধ্যে, মানে যদি একটি অন্যটির প্রভাবে কিংবা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে এই রকম স্বরধ্বনিতে রূপান্তরিত হয়, ধ্বনিতাত্ত্বিক সেই প্রবণতাকে স্বরসঙ্গতি বলে। দুইটি পৃথক অবস্থানের স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বাকে মুখের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে ছুটোছুটি করতে হয়। এই পরিশ্রম লাঘব করার জন্যে আমরা দুইটি পৃথক অবস্থানের ধ্বনি উচ্চারণ করার সময় সেই দুটিকে যথাসম্ভব জিহ্বার একই রকম বা কাছাকাছি অবস্থান থেকে উচ্চারণ করে ফেলি। এর ফলে স্বরের সঙ্গতি বা সামঞ্জস্য সাধিত হয়। দৃষ্টান্ত দেখো, সুপারি থেকে সুপুরি, বিলাত থেকে বিলেত, উনান থেকে উনুন, ধুনা থেকে ধুনো। প্রতিটি দৃষ্টান্তে দেখা যাচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী স্বরের প্রভাবে অসম স্বরবর্ণ সম স্বরবর্ণে পরিণত হয়েছে। যেমন সুপারি শব্দটি উচ্চারণ করতে গিয়ে অনেক সময় সুপুরি উচ্চারণ করা হয়। ফলে সুপারি শব্দটির স উ প আ র ই দুটি পৃথক স্বরধ্বনির উ এবং আ পরিবর্তিত হয়ে একই রকম উ স্বরধ্বনিতে রূপান্তরিত হয়। উ এবং আ স্বরধ্বনি দুটির অবস্থান পৃথক, কিন্তু সুপুরি শব্দটির দুটি উ হল সমস্বর। ফলে এই স্বর উচ্চারণে জিহ্বার পরিশ্রমটি লাঘব হয়। এবারে দেখো স্বরভক্তি। উচ্চারণের সুবিধার জন্য অথবা ছন্দের প্রয়োজনে এসে ব্যঞ্জনধ্বনি দুটিকে বিশ্লিষ্ট করে দেয়। দুটি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে একটি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির মধ্যে একটি স্বরধ্বনির আগমন প্রক্রিয়াকেই স্বরভক্তি বলে। অ্যাকচুয়ালি ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরধ্বনি যখন আগমন হয় সেটাই হলো স্বরভক্তি। ভক্তি কথার অর্থ বিভাগ, অর্থাৎ দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে বিভাজন করাই হলো স্বরভক্তি। স্বর শব্দের অর্থ স্বরবর্ণ, অর্থাৎ দুটি ব্যঞ্জনের মধ্যে বিভাজন করে স্বরবর্ণ, তাই একে স্বরভক্তি বলে। বিপ্রকর্ষ শব্দটির অর্থ হলো দূরত্ব। যুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমন ঘটলে যুক্ত ব্যঞ্জন দুটির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, তাই এই প্রক্রিয়ার নাম বিপ্রকর্ষ। পদের উচ্চারণকে সহজ এবং অনায়াস করবার এই প্রবণতা বাংলা উচ্চারণ রীতির একটি প্রধান বৈশিষ্ট্য। অবশ্য প্রাচীনকালের প্রকৃত ভাষা থেকে এই প্রবণতাই দেখা যায়। দৃষ্টান্ত দেখো, রত্ন থেকে রতন, ভক্তি থেকে ভকতি, প্রবাস থেকে পরবাস, বর্ষ থেকে বরস, মূর্তি থেকে মূরতি, শ্লেচ্ছ থেকে মেলেচ্ছ, গ্লাস থেকে গেলাস, শ্রী থেকে ছিরি, মিত্র থেকে মিত্তির, শূদ্র থেকে সুদ্দূর। বিশ্লেষণ দেখো, উপরের প্রতিটি উদাহরণে দেখা যায় দুটি ব্যঞ্জনের মধ্যে একটি করে স্বরবর্ণের আগমন হয়েছে। যেমন রত্ন শব্দটিতে তয় ব এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে অ স্বরধ্বনির আগম ঘটায় শব্দটির উচ্চারণ সহজ হয়ে রতন হয়েছে। অনুরূপভাবে ভক্তি শব্দের কয় ত যুক্ত ব্যঞ্জনের মধ্যে অ স্বরধ্বনি এসে ভকতি হয়েছে। বাংলা কবিতায় বিপ্রকর্ষ বা স্বরভক্তির প্রভূত প্রয়োগ লক্ষ্য করা যায়। আবার দৈনন্দিন মৌখিক ভাষাতেও বিপ্রকর্ষ বা স্বরভক্তির ব্যবহার নিতান্ত কম নয়। বিদেশি শব্দকেও বাংলায় স্বরভক্তির সাহায্যে সরল করে নেওয়া যায়। যেমন দর্দ থেকে দরদ, গার্দ থেকে গারদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই পাশে থেকো। ধন্যবাদ।